এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল 10 অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং এবারকার প্রতিপাদ্য বিষয় সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অধিক অবাধ সুযোগ। এবারের মানসিক স্বাস্থ্য দিবস বা মেন্টাল হেলথ ডে একটু ভিন্ন প্রেক্ষাপটে। আমরা সকলেই জানি যে কোভিড-19 বা করোনা ভাইরাস একটা ছোট্ট অণুজীবী গোটা পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে এবং আমূল বদলে দিয়েছে অনেক কিছুই, এবং সব কিছুই একটা চরম অনিশ্চয়তার মধ্যে। এটি শুধু স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নেই, অর্থনৈতিক, সামাজিক নানান সংকট তৈরি করেছে গোটা পৃথিবীতে, বাংলাদেশেও এর বাইরে নয়। এবং মেন্টাল হেলথ ডেতে আমরা এর আগেও বিভিন্ন সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি, অন্যান্য সময়ও আলোচনা করেছি, কিন্তু কোভিড-19 আসলে মানুষের মনোজগতে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি করেছে। যারা গত ডিসেম্বরের পর থেকে দীর্ঘকাল ধরে ঘরে বন্দী আছেন, প্রায় সকলকেই ঘরে বন্দী থাকতে হচ্ছে। এটি মানুষের স্বাভাবিক জীবন আচরণের বাইরে একটি আচরণ বা অভ্যাস, সেটি অনেক মানুষকে এক ধরনের সংকটে ফেলে দিয়েছে। যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের অনেকে মৃত্যুবরণ করেছেন, যারা বেঁচে আছেন তাদের জন্য এক ধরনের মানসিক সংকট তৈরি করেছে। এবং এবারকার প্রতিপাদ্যের বিষয় দিকে যদি আমরা তাকাই, যেমন বলা হচ্ছে অধিক বিনিয়োগ যে দরকার স্বাস্থ্যের ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং নানান ক্ষেত্রে, তার একটা বড়ই প্রমাণ যে কোভিড-19 যখন আক্রমণ করলো গোটা পৃথিবীর মানুষকে, তখন থেকে আলোচনা হচ্ছে যে এটি লক্ষণীয় বা এটি স্পষ্ট যে পৃথিবীর সকল দেশে, সেটি উন্নত হোক, উন্নয়নশীল হোক, অনুন্নত হোক, সরকারগুলো দেশে দেশে জনস্বাস্থ্যের ব্যাপারে চরম ঔদাসীন্য প্রদর্শন করেছেন এবং তার ফল হচ্ছে কোভিড-19 মতো এই মহামারী। কাজেই বিনিয়োগ দরকার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায়। আমরা মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে আজকে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমার বায় বসাচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি এবং স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সহসভাপতি এবং সিএমএইচ-এর সাবেক অধ্যাপক এবং উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আজিজুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আর ডক্টর ওয়াজিউল আলম চৌধুরী, আপনার কাছে এটা আলোচনাটা শুরু করতে চাই, শুনতে চাই যে এবারকার প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এটির ব্যাখ্যাটা কি, মানে এই প্রতিপাদ্য কেন বেছে নেওয়া হলো, এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের দিবসটি আপনারা বা বাংলাদেশ কিভাবে উদযাপন করলো। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন প্রতি বছরই 10 অক্টোবর এই দিবসটি পালন করা হয়। এটি হলো ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক ফেডারেশন, মেন্টাল হেলথ ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবেই 2003 সাল থেকে এটা শুরু করেছে। তো আমরাও চেষ্টা করি পৃথিবীর অনেক দেশের সাথে আছে এই দিবসটি পালন করা। আসলে হয় কি, এই দিবসগুলো পালন করার মূল উদ্দেশ্য যেটা, যে জনগণকে সচেতন করা, অ্যাওয়ারনেস ডেভেলপ করা। আর যেহেতু মানসিক স্বাস্থ্য আপনি জানেনই, এখানে কিছু স্টিগমা আছে, কুসংস্কার আছে, সেটিও যাতে আমরা দূর করতে পারি, এই লক্ষ্যেই কিন্তু এই দিবসটি পালন বা এই ধরনের দিবসগুলো পালিত হয়। এবার যে প্রতিপাদ্য আপনি যেটা বললেন, যে সত্যিকার অর্থেই যে ইনভেস্টমেন্টের প্রশ্নটা এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই জন্যে যে কোভিড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে ইনভেস্টমেন্টটা পাবলিক স্বাস্থ্যে বা জনস্বাস্থ্যে কতটা কম। আমরা নয়, পৃথিবীর ধনী দেশগুলো দেখেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তার কথা খুব বেশি ভেবেছে, কিন্তু হিউম্যান সিকিউরিটির কথা একদম ভাবেনি, সেটা এখন প্রমাণিত হলো। সুতরাং সেই প্রেক্ষাপটে যদি আমরা ভাবি যে সবার জন্য মানুষের সাথে, এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবাই চাই। কিন্তু আপনি বোধহয় জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সবসময় বলছেন সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য মানে তার এই যে সদিচ্ছা এবং দূরদৃষ্টি, এটি আমরা পরবর্তীতে আরও হয়তো জানবো। ইতিমধ্যে কিন্তু উনি এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়ে কথা বলেছেন এবং আমরা সত্যি কথা বলতে মানসিক স্বাস্থ্য নিয়ে গত এক দশকে অনেক এগিয়েও গেছি, সেটা হয়তো আলোচনায় আসবে। আর ইনভেস্টমেন্টে যেটা আমরা বললাম, যে দেখেন ইনভেস্টমেন্ট যদি আমি না করি, আজকে আমাদের রোগী কত, প্রায় 2 কোটি, আরও বেশি, বাংলাদেশে 2 কোটিরও বেশি রোগী। 17% হচ্ছে প্রাপ্তবয়স্ক মানসিক রোগীর সংখ্যা, আর শিশু কিশোরদের মধ্যে 14% হলো মানসিক রোগী। তাতে 2 কোটির বেশি দাঁড়ায় আসলে। তো এই যে একটা বিরাট বোঝা, মানসিক বোঝা বা মানসিক রোগী, সেইখানে আমাদের যদি সাইকিয়াট্রিস্টের হিসাব দেখেন 270 জন। কিন্তু এটা তো একটা টিম ওয়ার্ক, শুধু আমি সাইকিয়াট্রিস্ট দিয়ে তো এটাকে ম্যানেজ করতে পারবো না। এখানে সাইকোলজিস্ট লাগবে, সাইকিয়াট্রিক নার্সেস লাগবে, অকুপেশন থেরাপিস্ট, মেলা কিছু। সেই হিসেবে যদি চিন্তা করেন, তাহলে জনবল খুবই অপ্রতুল, বলার মতোই নয়। সুতরাং এখন এই রোগী তো আছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না, এরা আমাদেরই নাগরিক। সুতরাং নিঃসন্দেহে আমাকে এই মানসিক স্বাস্থ্য কর্মী বাড়াতে হবে,
অবকাঠামোগত চিকিৎসা বাড়াতে হবে, ওষুধ বাড়াতে হবে, সব যদি মনে করি আমরা, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং ইনভেস্টমেন্ট করে যদি আমরা এগুলো সব মোটামুটি ঠিক করতে পারি এবং এর সাথে সাথে জনবলও তৈরি করতে পারি, নিঃসন্দেহে আমরা হয়তো আস্তে আস্তে হলেও আমরা সবার জন্য মানসিক স্বাস্থ্যের ব্যবস্থাটা করতে পারবো। উদ্দেশ্য এটি, যাতে আমরা সবার অবাধে এই সুযোগটা নিতে পারি। ব্রিগেডিয়ার জেনারেল আজিজ, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনি কি মনে করেন যে বর্তমান প্রেক্ষাপটে এই করোনা কালে আসলে মানসিক স্বাস্থ্যের বিষয়টা কত গুরুত্বপূর্ণ? আপনি নিজে করোনায় আক্রান্ত ছিলেন আমি শুনেছি, এবং লাইফ অ্যান্ড ডেথের মাঝামাঝি থেকে আসলে আপনি বেরিয়ে এসেছেন। সো নিজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে আসলে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কতখানি, এবং আপনার দুজনের কাছে আমি জানতে চাইব যে কী ধরনের সংকট আসলে তৈরি হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে, যারা আক্রান্ত হচ্ছেন না আর স্বাভাবিক জীবনযাপন করছেন, যারা করতে পারছেন এখন পর্যন্ত, তাদের জন্য এক ধরনের মানসিক সংকট তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে, তৃতীয় মাত্রা এবং চ্যানেল আইকে ধন্যবাদ, এবং যারা আজকের অনুষ্ঠান শুনছেন। আসলে আমরা তো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে কথা বলছি, মানসিক স্বাস্থ্যকে ঘিরেই আমরা কথা বলবো। এটা একটা অপরচুনিটি টু টক। মানসিক স্বাস্থ্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট স্বাস্থ্য সেবার। আমরা কিন্তু জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্যের ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা, সেখানে কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার কথা বলা হয়েছে। তো আমরা যেটা করি সেটা হলো যে শারীরিক স্বাস্থ্যের প্রতি সবাই খুব ঝুঁকে থাকি। মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যটা আমাদের কাছে ওরকমভাবে নজরে পড়ে না, বা আমরা এটা সম্বন্ধে তত বেশি সচেতন নই। বাট আপনি যেটা বলেন যে কোভিড-19 বলুন আর নর্মাল প্রেক্ষাপট, স্বাভাবিক প্রেক্ষাপট বলুন বা কোভিড-19 বলুন, সবখানেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেশি। বাট কোভিড-19 যখন আসলো, আমাদের কিন্তু মানসিক চাপ বেড়ে গেল, মেন্টাল প্রেশার আমাদের উপর বেশি হলো। বিকজ আমরা তো এরকম লকডাউনে কখনো থাকি নাই, আমরা যে ঘরে আবদ্ধ হয়ে গেলাম, এটা কিন্তু একটা মানসিক চাপ। আমি কিন্তু শেয়ার করতে পারি না, ভেন্টিলেট করতে পারি না, বাইরে যেতে পারি না, হইচইটা করতে পারি না, আমাদের জন্য একটা কঠিন অবস্থা। সবচেয়ে কঠিন অবস্থা হলো যে একটা আননোন জিনিসের ভয়ে আমরা সবাই আতঙ্কিত হচ্ছি, সবাই ভীত সন্ত্রস্ত থাকছি, কখন আমাকে করোনা আক্রান্ত করে। আমি শুধু আমার জন্য কিন্তু ভীত নই, আমি কিন্তু করোনা আক্রান্ত হলে আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে, সেটাও কিন্তু আমি ভীত। ইনিশিয়ালি কিন্তু আমরা এই ভীত ছিলাম যে আমাদের চিকিৎসাটা হবে কি। এরপরে এই করোনাতে অনেক লস হয়ে গেছে, অনেকের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়কে হারিয়েছি আমরা, অনেকে চাকরি বাকরি হারিয়ে ফেলেছেন, যেটা আপনি বলেছেন। অর্থনৈতিক একটা চাপ কিন্তু সেটাও মনের উপর প্রভাব ফেলে। এই সব প্রভাবের ফলে এই যে লস, এই যে আতঙ্ক, এই যে আনসিনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, সেটা, এই যে অর্থনৈতিক সামাজিক যে লস, সব লস মিলে আমাদের মানসিক মনের উপর একটা প্রভাব ফেলছে। এবং এই কথাটা আমি বলতে চাই যে যখন আপনার উপরে মনের কোনো চাপ পড়বে, আপনার শরীরের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু দারুণভাবে কমে যাবে। সুতরাং রোগটা কিন্তু আপনাকে আরও বেশি চেপে ধরবে। তো যারা আমরা যদি এরকম বলি যে কোভিডে কিভাবে এফেক্ট করলো লোকদেরকে, আমাদের দেশেও গবেষণা হচ্ছে, বাট যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছে, আমি যদি চায়নার কথা বলি, তাদের স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, যাদের কোভিডের মাঝে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মাত্রা কিন্তু 20 থেকে 30 ভাগ। 100 জন মানুষের মধ্যে 20 থেকে 30 জন অ্যাংজাইটিতে ভুগছে, 25% বা 23 থেকে 25% মানুষ ডিপ্রেশনে ভুগছে। বাট সাধারণকালে কিন্তু ডিপ্রেশনের মাত্রা 6 থেকে 10 বা 13%, অ্যাংজাইটির মাত্রা 7 থেকে 8%। তাহলে দেখা গেল যে ডাবল বা ট্রিপল আকারে কিন্তু এটা বেড়ে গিয়েছে। স্লিপ ডিসঅর্ডার কিন্তু খুব কমন, সবাই আমরা ঘুমাতে পারছি না, ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমের মধ্যে ভয়ে ভয়ে স্বপ্ন দেখছি, আমাদেরকে যেটা হন্ট করে তাড়িয়ে বেড়াচ্ছে সব সময়। সো তাহলে স্লিপ ডিসঅর্ডারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। অ্যাংজাইটি থেকে, আতঙ্ক থেকে প্যানিক হয়ে গেল। আমরা কিন্তু অনেক রোগীও পাই এরকম যে তার করোনার কোনো লক্ষণ নেই, কিন্তু মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল, আমার বোধহয় করোনা হয়ে গেল, এরকম রোগ। আর এরপরে কিন্তু ডিপ্রেশন চলে আসছে। আর যারা হসপিটালে ভর্তি, ইউকেতে একটা স্টাডি হয়েছে, যারা হসপিটালে ভর্তি আছে তাদের মধ্যে 20 ভাগেরও বেশি মানুষ সাইকোসিস, যারা করোনা আক্রান্ত, 20 ভাগেরও বেশি মানুষের সাইকোসিস হচ্ছে। সাইকোসিস হলো যেখানে অসংলগ্ন কথা বলে, অবান্তর কথা বলে, কিছু বুঝতে পারে না, গুরুতর মানসিক রোগ একটা, সেটাতে ভুগছে। তো এই যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে কিন্তু বিরাটভাবে প্রভাব ফেলছে। এটা হলো সাধারণ মানুষের উপরে। তাহলে শিশু কিশোরদের কিন্তু আরও বেশি ক্ষতিকর, আরও বেশি প্রভাব ফেলছে। বিকজ আমরা তো এখন ঘরে বের হচ্ছি, কিন্তু শিশু কিশোরও কিন্তু বের হতেই পারছে না। অথচ এইখানেই ডানা মেলার সময়,
বিকশিত হওয়ার সময় কিন্তু এইটা তাদের। এখন ক্লাসে যাবে, হইচই করবে, বন্ধুদের সাথে মিশবে, গান গাইবে, আড্ডা দিবে, খেলাধুলা করবে, এই বিকশনটা কিন্তু তারা হচ্ছে না। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হল্ট হয়ে গেছে। আপনি যদি কিশোরী ধরেন, তাদের কিন্তু আরও বেশি, বিকজ তার তো শুধু এই গান বাজনার বাইরেও হ্যাং আউট, আজকাল সবাই হ্যাং আউট করতে চায়, সবাই একসাথে হইচই করে খাওয়া দাওয়া করবে, কিছুই হচ্ছে না। কিন্তু তার আরও বন্ধ হয়ে গেছে। এখন হলো কি, বাবা মার সাথে যখন ইন্টারাক্ট করতে যায় তখন ফুসফুস করে রাগ করছে, একটু কিছুতেই সে আগুন জ্বলে যাচ্ছে ঘরে। একেবারে ছোট বাচ্চা দেখবেন ন্যাগিং করছে, পিছনে পিছনে মার পিছে দৌড়াচ্ছে, মাকে চেপে ধরছে, স্ক্রিমিং করছে, ছুঁড়ে ফেলছে, রাগ করছে, এগুলি কিন্তু করছে। তাহলে এদের মধ্যেও কিন্তু সাংঘাতিক প্রবাস। আবার ক্লাসও হচ্ছে না, তাদের পড়ালেখার যে বিকশনটা ছিল সেটাও হচ্ছে না। আরেকটা হলো যারা ফ্রন্ট লাইনার, স্বাস্থ্যকর্মী যারা, চিকিৎসক যারা, বা সংবাদপত্র কর্মী বা আইন শৃঙ্খলার বাহিনী, তারা কিন্তু সম্মুখ যুদ্ধ করছে, তাদের মধ্যে কিন্তু প্রভাবটা আরও বেশি। এখনও তো কালের আবর্তে একটু কমে গিয়েছে, কিন্তু এই প্রভাব কিন্তু মোস্টলি রয়ে গেছে। এবং যখন ইনিশিয়ালি ছিল, কিন্তু একটা আতঙ্ক ছিল সবার মধ্যে, এবং যারা সামনে থেকে কাজ করেছেন তাদের মধ্যে অনেক রকম অসুবিধা হতো। একটা ইম্পর্টেন্ট অসুবিধা হলো যে একটা নামনেস ডেভেলপ করে, আমরা বলি বার্ন আউট হয়ে যায়, অর্থাৎ সে কাজ করার কোনো স্পৃহাটাই তার নষ্ট হয়ে যায়, ভয়ে সে কুঁকড়ে ওঠে। এবং এটা কিন্তু কোনোটাই অমূলক না, এটা কিন্তু হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই করোনা স্বাভাবিক মানুষের, শিশু কিশোরদের, ফ্রন্টলাইনারদের সবার মধ্যে একটা মানসিক সমস্যা তৈরি করছে। বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে আরেকটা ভয় হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এই করোনা দূর হয়ে যাবে, করোনা প্যান্ডেমিক চলে যাবে, কিন্তু করোনার এই ট্রমাটা, ইফেক্টটা, মানসিক চাপটা কিন্তু থেকে যাবে। এবং সেটা থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা রোগ আছে, যেটা এই ট্রমার পরে, মানসিক চাপের পরে হয়, সেটা কিন্তু থেকে যাবে এবং একটা প্যান্ডেমিক হবে অফ দি সাইকাট্রিক ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল প্যান্ডেমিক হবে একটা। এটা কিন্তু আমাদের সামনে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আমাদের কোনো বক্তব্য না। সুতরাং করোনায় কিন্তু সব দিকে আমাদেরকে এফেক্ট করছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সো প্রফেসর চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাইবো পারি এই সংকট মোকাবেলার উপায় কি আসলে, মানে আপনারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা আসলে ধন্যবাদ। আসলে কিভাবে পরামর্শ দিচ্ছেন বা কিভাবে তৈরি করতে চাচ্ছেন দেশের মানুষকে, নাগরিকদেরকে? সাপ্লিমেন্ট করি যে কিছু কিছু তো মানুষের রোগ ছিলই, থাকবে, আছে, যেটা আপনি বলেছেন যে 2 কোটি বাংলাদেশি 2 কোটি। করোনায় যে মারাত্মক বিষয়টা হয়েছে কি, এর তীব্রতা বেড়ে গেছে, ভয়ঙ্কর রকমের তীব্রতা বেড়ে গেছে। আচ্ছা, স্কুলের বাচ্চাদের, স্কুলের ব্যাপারটা একটু বলি আপনাকে। দেখেন যে বাচ্চারা তো স্কুলে শুধু শিখতে যায় না, পড়াশোনা না, তো সেখানে তার সিকিউরিটি আছে, তার খেলাধুলা আছে, তার নিউট্রিশন আছে, ইভেন এডুকেশন তো আছে। এই বিষয়গুলো থেকে দারুণভাবে সোশ্যালাইজেশন আছে। এবং আরও দেখেন, তারা স্কুলে কিন্তু এক ধরনের দক্ষতা শিখে, স্কিল ডেভেলপ করে, তার সহমর্মীদের ডেভেলপ করে, এবং তার সেলফ আইডেন্টিটি ডেভেলপ করে, নিয়মানুবর্তিতা শিখে। প্রত্যেকটা জায়গায় সে কিন্তু মার খাচ্ছে। ফলে ওভারঅল একটা খুবই খারাপ একটা অবস্থা দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা করছি আপনাকে বলি যে এখন কিন্তু সরকারি বেসরকারি দুইভাবেই কাজ হচ্ছে। এবং আমি মনে করি যে একেবারে, আমি দেখেছি, আমরা যেটা অবজার্ভ করি, একেবারে ব্যক্তিগত পর্যায়ে থেকেও কাজ হচ্ছে। ব্যক্তিগত পর্যায় থেকে, কমিউনিটি থেকে, ইনস্টিটিউট থেকে, সবখান থেকে কিন্তু যে যেমনভাবে পারছে হেল্প করছে, এতে কোনো ভুল নেই। আর আমিও সরকারি কাজ করতাম, ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে ছিলাম কয়েক বছর আগে। আমাদের ইনস্টিটিউটের কেন্দ্রিক যে কাজটা হচ্ছে, অর্থাৎ সরকারি কাজটা, আমরা আলাদাভাবে কিছু ইউনিট করেছি, যেটা আউটডোরে যা রুগীরা আসছে, এবং কিছু আলাদা অনলাইন সার্ভিস চালু করা হয়েছে। এটা অনেকগুলো নাম্বারই আমরা দিয়েছি, যেটা আমরা টেলিমেডিসিন এই জাতীয় করার চেষ্টা করছি। এবং বাংলাদেশে আমাদের যে ঢাকায় যেটা আছে, অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে আলাদাভাবেই এগুলো করা হচ্ছে। যে কাজটা আমরা করার চেষ্টা করছি, যে বাংলাদেশে যারা মেন্টাল হেলথ ওয়ার্কার আছে, শুধু সাইকিয়াট্রিস্ট বলবো না, সবার মধ্যে আমরা এই ওয়েবিনারের মাধ্যমে কিছু কাজ করছি। জাস্ট অ্যাওয়ারনেস, শুধু মানে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসও যেমন দরকার, যারা হেলথ ওয়ার্কার তাদেরকেও আমরা অ্যাওয়ারনেস করছি। এই উদ্দেশ্যে আমরা যে কাজগুলো করেছি, সরকারের সাথে কোলাবোরেশন, বাংলাদেশ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং ডিজি হেলথ এবং মিনিস্ট্রি অফ হেলথের সাথে আমরা কিছু ম্যানুয়ালস বের করেছি, কিছু গাইডলাইন বের করেছি। গাইডলাইনটা এই জন্য প্রয়োজন হয়েছে যে আজকে যারা কোভিড আক্রান্ত, তাদের মধ্যে কিন্তু মানসিক সমস্যা হচ্ছে। ডক্টর ব্রিগেডিয়ার আজিজ যেটা বললো যে সাইকোসিস, আইসিইউতেও কিন্তু সাইকোসিস ডেভেলপ করে। আইসিইউতে ভর্তি রোগীর মধ্যে কিন্তু এরকম অসংলগ্ন আচরণ দেখা যাচ্ছে, বা তীব্র বা গুরুতর মানসিক সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু একটা করোনা রোগী সব ওষুধ দিতে পারবো না আমরা। আগে যেটা আমরা দিতে পারতাম নন করোনা রোগীকে, করোনা রোগী কিন্তু সব ওষুধ দেওয়া যাবে না, যেহেতু ইতিমধ্যে তার লাংসটা নষ্ট হয়ে আছে।
এই কারণে একটা গাইড অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে, WHO-রও গাইড আছে। আমরা আমাদের দেশের কথা বিবেচনা করে একটা কাস্টমাইজ করে যেসব ওষুধ অ্যাভেলেবল সেই করে একটা গাইডলাইন করা হয়েছে, এবং বাংলায় ইংরেজিতে কিছু ম্যানুয়ালস তৈরি করা আছে, এগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি, একেবারে গ্রাসরুট লেভেলের চেষ্টা করছি। এইভাবে যতটা কানেক্ট করা যায় একেবারে গ্রামাঞ্চল থেকে, সেই চেষ্টাগুলো আমরা করছি এখন এইভাবে আর কি। বাট সাধারণভাবে আপনাদের পরামর্শ কি, মানে যারা ঘরে বন্দী আছেন বা এখন তো একটু একটু করে বের হবার চেষ্টা করছেন, কিন্তু তাতেও তো ওই যে মাস্ক পরতে হবে, হাতটা দিয়ে রাখতে হবে, দূরত্ব রাখতে হবে, এক ধরনের তো মানুষের আমাদের স্বাভাবিক আচরণের মধ্যে এটা পড়ে না, এবং আমরা তো অভ্যস্ত নেই। সাধারণভাবে মানুষের জন্য আপনাদের পরামর্শ কি, এবং যেই ঘরে যেই পরিবারে করোনা রোগী আছে তাদের জন্য, বা করোনায় আক্রান্ত যারা হয়েছেন ইতিমধ্যে তাদের জন্য আপনাদের পরামর্শ কি? মানে একটা তো হচ্ছে মেডিসিনের ব্যাপার, আমি মেডিসিনের বাইরে ট্রিটমেন্টের, বুঝতে ধন্যবাদ চাচ্ছি। জি। ধন্যবাদ আপনাকে। এখানেও আমরা তিনটা পর্যায়ে কথা বলি। একটা হলো সাধারণ মানুষের জন্য, একটা শিশু কিশোরদের জন্য, আর একটা হলো ফ্রন্ট লাইনারদের জন্য। এইভাবে আমরা যদি ভাগ করে কথাটা বলি, আমরা শুধু করোনা প্রেক্ষিত বলছি, এই সংকটের কথা বলছি। এরপরে যদি আমরা সুযোগ পাই তাহলে টোটাল সংকটের ব্যাপারে আমরা একটু কথা বলবো। না, আমরা আসবো, আমি সেই প্রসঙ্গে যাব। করোনার মধ্যে সাধারণের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এটা অ্যাকসেপ্টেন্সে আনতে হবে। আমাদের মনের মধ্যে এটাকে এইভাবে ধারণ করতে হবে যে করোনা আমরা তো দেখি না, বাট আমরা এটা মোকাবেলা করব, আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? বিকজ এটা আমার এক্সিস্টেন্সের প্রশ্ন, আমার বাঁচার প্রশ্ন, সেই জন্য আমাকে তৈরি হইতে হবে সেভাবে। আমার মনটাকে ওইভাবে ফিট করতে হবে, যদি আমি বাঁচতে চাই তাহলে কিন্তু আমাকে মাস্কটা পরতে হবে, আমার হাতটা ধুতে হবে, আমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা সাধারণের জন্য সব কথা। আরেকটা যেটা, যে আমরা যদি বন্দী হয়েছি, আমাদের যদি লস হচ্ছে, আমাদের যদি জীবন মরণ হিসাব হচ্ছে, এই যে স্ট্রেসগুলি আসছে, স্ট্রেসগুলি রিলিভ করতে হবে। রিলিভ করব কি করে? যেটা স্যার বলেন, বি কানেক্টেড। আমরা বলি সবার সাথে কানেক্টেড থাকেন, যোগাযোগ রাখেন। আজকাল তো কানেক্টেড থাকা ইজি, কিন্তু কানেক্টেড থাকা মানে না যে আপনি শুধু করোনার খবর শুনবেন, এই হলো তো সেই হলো, অমুক মারা গেল তো ওইরকম হয়ে গেল, এরকম না। কানেক্টেড থাকেন ওয়েলবিং নিয়ে, ভালো থাকেন, একটু ফান করি, একটু গল্প গুজব করি, একটু টিভির পুরনো নাটকটা দেখি, অনেক ভালো নাটক ছিল, আগে দেখি নাই এখন দেখি। একটু আগে এই কোরআন শরীফটা পড়তে চেয়েছিলাম, অর্থ করে পড়তে পারি নাই, ওই নভেলটা পড়তে চেয়েছিলাম, পড়তে পারি নাই, এখন সেগুলি করি। আগে আমার বাচ্চার সাথে তো আমি সময় দিতে পারি না, এখন সময়টা দিই। এখন তো ঘরে আমরা এটা প্র্যাকটিস করতে পারি। পরিবারের বন্ধনটা আমাদেরকে বাড়াতে হবে, তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও ভালো থাকবে, আমাদের শিশু কিশোররা ভালো থাকবে। সেখানে কি করতে পারি? একটা পারিবারিক আবহাওয়া এরকম তৈরি করি যেখানে সবাই একসাথে থাকবো, একটা বন্ডেজ তৈরি করব। সবাই একসাথে থাকলে কি একটা ইজিলি সব কিছু কিন্তু নেওয়া যায়, শেয়ার করে ফেলা যায় জিনিসটা। আমরা যদি শিশু কিশোর থাকে আমার পরিবারে, তাদেরকে কিন্তু আমরা আরেকটুভাবে এঙ্গেজ করতে পারি, তাদের একটা ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য একটা পরামর্শ দিই আমরা, যে আপনারা সচেতন হবেন এবং ডিসিপ্লিন থাকবেন, একটা রুটিন করে দিতে পারি জীবনের। কিন্তু এটা আবার এরকম করি না যেন একেবারে হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ান, এটা করলে তো আবার মানসিক চাপ হবে। এরকম যেন না করি, বাট একটা ডিসিপ্লিন করে দিলে হলো কি, লাইফটা একটা ভাগ ভাগ করে আমরা এই সময় একটু আনন্দ করব, এই সময় একটু খাওয়া দাওয়া করবো, এই সময় একটু পড়ালেখা করব, এগুলি কিন্তু আমরা এইভাবে ভাগ করে দিতে পারি। ইম্পর্টেন্টলি এক্সারসাইজ কিন্তু একটা ভালো রোল প্লে করতে পারে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু একটা প্রেসক্রিপশন দিয়েছে যে শিশু কিশোরদের 1 ঘন্টা এক্সারসাইজ করার জন্য বলেছে, এবং যারা বড় তাদের আধা ঘন্টা এক্সারসাইজ করার জন্য বলেছে। এক্সারসাইজ কিন্তু মানসিক চাপ দূর করার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ওয়ে। এটা রিল্যাক্স করে, শরীর রিল্যাক্স করে, মন রিল্যাক্স করে, এবং ব্রেইনের মধ্যে একটা কেমিক্যাল তৈরি করে যেটা ইট গিভস এ ফিলিং অফ ওয়েলবিং। সেই জন্য এক্সারসাইজটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম যে ঘরে আমার বাচ্চাদের নিয়ে, যদি বড় বাচ্চা হয়তো আমরা একটু জেনারেল নলেজে একটু কুইজ দিতে পারি না, একটু গাড়ি বুদ্ধি খাটাও, একটু ম্যাথের কুইজ দিতে পারি, সবাই মিলে একটু ক্যারাম খেলতে পারি, একটু লুডো খেলতে পারি, আবার সবাই মিলে কিন্তু রান্নাঘরেও যেতে পারি, একটু একটু পিকনিক ভাব আমরা তৈরি করতে পারি। এই যদি হয় পরিবেশটা, তাহলে কিন্তু অনেক লাভ হবে। অনেকে কিন্তু ধর্মকর্ম করে খুব মনে প্রশান্তি পান। তো ধর্ম কিন্তু একটা পালন করা, যে ধর্মেরই হোক, সেটা পালন করা কিন্তু একটা প্রশান্তি তৈরি করে, মনের শান্তি দেয়, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমি বলতে চাচ্ছি এই সমস্তের মাধ্যমেই স্ট্রেসটা কিছু রিলিভ হবে। স্ট্রেসটা রিলিভ হলে, মানসিক চাপটা রিলিভ হলে কিন্তু মনটা একটু ভালো হবে, একটু উৎফুল্ল থাকবে, তাহলে বোধহয় আমরা সবাই ভালো থাকবো। তাহলে ঘরের সহিংসতাও কমে যাবে, আমাদের যে নারীর প্রতি সহিংসতা কি কি আছে এগুলি সব লাঘব হবে। আমার মনে হয় এই পথগুলি যদি আমরা অবলম্বন করি তাহলে সুবিধা হবে। জি, ডক্টর চৌধুরী, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, নারীর প্রতি সহিংসতা এটা একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে, এবং এটা এক ধরনের এখন কেউ কেউ তো মহোৎসব শব্দটাই ব্যবহার করছেন, যে চারিদিকে ধর্ষণের এক ধরনের মহোৎসব চলছে।
হঠাৎ করে এই সংকটের মধ্যে এই যে মানুষের এই যে কুপ্রবৃত্তি, সেটা কিভাবে প্রশ্রয় পায় বা জেগে ওঠে, একটু আমি বুঝতে চেয়েছি, বা এই পরিস্থিতিটাকে আপনারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন, ধন্যবাদ এবং আপনাকে। এ থেকেও আসলে পরিত্রাণ, যেটি নারীর প্রতি শ্রদ্ধাবোধ, নারীর প্রতি সহমর্মিতা বা সহিংসতা বন্ধের দিকটা বিবেচনা করা, সেটা কিভাবে নিশ্চিত করা যায়, ধন্যবাদ বা আপনাকে। এই সংকটের আরো কোনো উৎস আরো আছে কিছু কিনা, সেটাও একটা। সত্যি কথা বলতে কি যে নারীর প্রতি সহিংসতা বা এই ধরেন এই ভায়োলেন্স, এটা তো নতুন বিষয় নয়, যুগে যুগে হচ্ছেই, কিন্তু সত্যি কথাই তাই এই গত কিছুদিন থেকে এটা যেন একটা চরম পর্যায়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু আমরা বলবো যে এখানে হয়তো করোনার কিছুটা ভূমিকা আছে, ডেফিনেটলি আছে। আমরা যদি আজকে এরকম হতো যে আমরা করোনার আগে থেকে যদি আমরা একটা সুন্দর মানসিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারতাম সবখানে, তাহলে যে এই যে আজকে সরাসরি ধর্ষণ বা আরও মারাত্মক রকমের ক্রাইম করতে যাচ্ছে বা করছে, হয়তো কিছুটা প্রতিরোধ করা যেত। কারণ আপনি হয়তো খেয়াল করে দেখবেন, কিংবা এই যারা আজকে এই সব অপরাধ করছে তাদের যদি আমরা পুরনো হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি বা আগের ঘটনা অ্যানালাইসিস করে দেখতে চাই, তাহলে হয়তো দেখব যে বেশ কিছু সংখ্যক আছে যাদের মানসিক সমস্যা আছে। বিশেষ করে আমরা একটা জিনিসের প্রতি খুব গুরুত্ব দিই, এটা আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার, ব্যক্তিত্বের সমস্যা। অনেক ব্যক্তিত্বের সমস্যা আছে, এমন ব্যক্তি যার এক পর্যায়ে এসে এরকম একটা পর্যায়ে চলে যায়, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। কিছু কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারও আছে যেগুলোতে মানুষের এ ধরনের আচরণ করে ফেলতে পারে। এরপরও যদি আমি বলবো যে না, শুধুই যে মানসিক সমস্যা তা কিন্তু নয়, মানসিক সমস্যা ছাড়াও কিন্তু মানুষ এরকম ক্রাইম বা অপরাধ করছে। এখন আমি যেটা মনে হয় যে এই করোনার অবস্থায় যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, সব কিছু মিলিয়ে যে পরিবেশ বা পরিস্থিতি, একটা আর্থসামাজিক যে অনিশ্চয়তা, স্বাস্থ্যগত অনিশ্চয়তা, সব কিছু মিলিয়েই হয়তো মানুষের মনে একটা প্রবল চাপ পড়ছে। যে কারণে আমি যেটা বলছি যে যে অসুখগুলো এক্সিস্ট করছিল, যে মানসিক সমস্যাগুলো এক্সিস্ট করছিল, সেগুলোর মাত্রা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অনেক মাত্রায় বেড়ে গেছে, যেটা একটা বহিঃপ্রকাশ হিসেবে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো যেটাই হোক, যে আমরা সবসময় আজকে সকালে আমরা এই অনুষ্ঠানটা এভাবে একটা আলোচনা এসেছিলাম যে আজকে যদি আমরা সবার জন্য মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে পারতাম আগে থেকেই, তাহলে হয়তো এদেরও অনেকটা চিকিৎসার আওতায় আনা যেত, হয়তো এতটা তীব্র মাত্রা আমরা দেখতে পারতাম না। আর একটা বিষয় আমি বলি যে আমরা করোনার কারণে যেসব কাজ হচ্ছে, আমরা সাপোর্ট করছি বা বিভিন্ন রকমের ধরেন আমরা চিকিৎসকরা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, প্রশাসন কাজ করছে, কিন্তু এই কানেক্টেডনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু মিডিয়ার। আজকে আপনি দেখেন মিডিয়ার কারণে কিন্তু আজ যে আমরা মাস্ক পরতে বলছি, সেটা আমরা মিটিং করছি হয়তো ডিজি অফিসে বসে, কিন্তু এটা প্রচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে। তো এইটাও একটা কারণ যে মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, এটাতে কোনো ভুল নেই। হ্যাঁ, তবে নিঃসন্দেহে এই যে বাড়াবাড়িটা হচ্ছে, এখানে কিছুটা হলেও করোনার ভূমিকা বা এই পরিস্থিতির ভূমিকা আছে বলে আমার মনে হয়। প্রফেসর ইসলাম, আপনি কি মনে করেন? একটু আমি যোগ করতে চাই, এই যে এখন যে কুপ্রবৃত্তিগুলি হচ্ছে, আপনি যেটা বললেন, কয়দিন আগে আমি আপনার একটা অনুষ্ঠানও দেখছিলাম, একটা শব্দ নিয়ে একজন একটু আপত্তিও প্রকাশ করলেন। আমরা কিন্তু এটাকে, এই ধর্ষণ বা নারীর প্রতি যে সহিংসটাকে, এটাকে কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রিকে দেখতে হবে, শুধু একটা পয়েন্ট দিয়ে দেখলে হবে না। যেমন অর্থনৈতিক বলেন বা সামাজিক বলেন বা রাজনৈতিক বলেন বা স্বাস্থ্য বলেন, সব মিলিয়ে দেখতে হবে। বাট আমরা যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, সেই জন্য স্যার কিছু বলেছেন, বাট হোয়াট ইম্পর্টেন্ট রুল ইজ দ্যাট ড্রাগ, এই অবৈধ মাদক কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যে ব্যক্তি ইয়াবা খায়, যে ব্যক্তি গাঁজা খায়, সে কিন্তু সুস্থ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, তার বুদ্ধিবৃত্তিটা কাজ করে না, তার বিবেকটা কিন্তু কাজ করে না। এবং গাঁজা এবং ইয়াবার একটা পর্যায়ে এমন হয় যে সে সাইকোসিস ডেভেলপ করে, সে কানে এটা সেটা শুনে, সে এটা সেটা যেটা ভাবে মনের মধ্যে, সেটা সত্য না, কিন্তু ডিলিউশন বলে আমরা একটা কথা বলি, ভ্রান্ত ধারণা, সে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বসবাস করে। তো যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বসবাস করে বা যে বাস্তব জীবনের সাথে যার সম্পর্ক নাই, যখন ছুটে যায় বিকজ অফ দ্য ড্রাগ, বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না, সে তো যে কিছুই করতে পারে। আমার মনে হয় ড্রাগ একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে, নিঃসন্দেহে।
এই ইয়াবা এবং গাঁজা এই দুইটা কিন্তু খুবই মারাত্মকভাবে আমাদের সমাজে এফেক্ট করছে। এবং আমরা যেটা স্যার বলছিলেন, তরুণ সমাজের মধ্যে বাংলাদেশে যে স্টাডি হয়েছে সেটাতে 1% কিন্তু তরুণ এই মাদকাসক্তি। এবং আমরা জানি সবাই যে তরুণ মানে হলো গিয়ে আমাদের ব্যাকবোন, মেরুদণ্ড জাতির, সেই মেরুদণ্ড কিন্তু ভেঙে যাচ্ছে বিকজ অফ দ্য ড্রাগ। তো এর একটা বিরাট প্রভাব আছে। আরেকটা হলো যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ, আমরা এটার সবাই সুফল নিচ্ছি, ডিজিটালের সুফল, কিন্তু এই ডিজিটালের পাশাপাশি যে কুফলগুলি আছে, আমরা কিন্তু সেই ব্যক্তিগুলি যারা এটার সাথে জড়িত তারা কিন্তু এই কুফলগুলি নিচ্ছে। তারা কিন্তু ওরকম ছবি দেখছে বা তারা ওরকম ফিল্ম দেখছে যেটাতে ভায়োলেন্সকে ইনভাইট করে নিয়ে আসছে। এই জিনিসটাও কিন্তু একটু চেক অ্যান্ড ব্যাক যদি হয় তাহলে সম্ভবত এটাও একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে, এবং সেখান থেকেও আমার মনে হয় এই সহিংসতাটা আরও বেড়ে যায়। সুতরাং আমি যেটা বলতে চাই, যারা ফ্যান্টাসিতে থাকে তারা কিন্তু সঠিক জাজমেন্ট করতে পারবে না। আমি তাদের অপরাধটাকে ছোট করে দেখতে চাই না কোনোভাবেই, সব আঙ্গিকেই বিচার হতে পারে, বাট মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমার এই দুটো জিনিস স্যারের সাথে অ্যাড করা ছিল। তো ড্রাগের এই বিস্তার, এবং আমরা বহু বছর ধরে এটি আলোচনা করছি, এবং এই কথা সত্যি যে বাংলাদেশের সিংহভাগ তরুণ জনগোষ্ঠী, এবং এই ড্রাগ অবশ্য এখন আর তরুণ শিশু কিশোর বলে বয়োবৃদ্ধ বলে নেই, সবাইকেই মোটামুটি নারী পুরুষ বহু মানুষই এই ড্রাগ অ্যাডিক্টেড বা আসক্ত। এর কারণ কি মনে হয়? মানে এরও তো এক ধরনের, অনেক সময় আমরা দেখি সামাজিক ব্যবস্থাকে দায়ী করি, কখনো কখনো পরিবারকে, পিতামাতাকে দায়ী করা হয়, মানে নানা রকম কারণ ব্যাখ্যা করা হয়। আপনাদের এক্সপেরিয়েন্স কি বলে, মানে বা ফাইন্ডিংস কি? আপনার এই প্রশ্নে এতে বলি যে এখন না ড্রাগটাকে আরেকটু ওয়াইডার, বড় সার্কেলে আমরা দেখা উচিত। দেখেন আপনি যেটা ব্রিগেডাইজ বলে যে গাঁজা, ইয়াবা, হেরোইন ইত্যাদি আমরা তো জানি, কিন্তু এখন কিন্তু ইন্টারনেট অ্যাডিকশনও হয়ে গেছে। এটা একটা বিরাট অ্যাডিকশন। এটা আরো সহজ হয়েছে, ঘরের মধ্যে বসে দরজা লাগিয়ে আপনি ইন্টারনেট দেখছেন এবং ঘন্টার পর ঘন্টা। এবং যেটা আপনি বললেন কথাটা, যে শুধু তরুণ তরুণীদের কথা বলে লাভ নাই, অনেকেই এখানে আসক্ত হচ্ছে, ফেসবুক দেখছে দেখেই যাচ্ছে। এবং স্কুল গোয়িং কলেজে যারা আছে এইসব ছেলেমেয়েরা কিন্তু এটা দেখতে দেখতে, আপনি জানেন কিনা জানি না, আসলে ফেসবুকে বা ইউটিউবে কি দেখে, একটা কিশোর কি দেখে, কতক্ষণ সে ভালো জিনিস দেখে, খুব অল্প সময়ের মধ্যে তারা পর্নোগ্রাফিতে চলে যায়, তারা ভায়োলেন্সে চলে যায়। এবং কি কি সব বেরিয়েছে, গেমস বেরিয়েছে, বা বাপচি নাকি ইত্যাদি, এই গেমসগুলো এইরকম যে একটা, এটা আস্তে আস্তে এত ডিপে চলে যায়, গভীরতে, যেখানে ফিরে আসতে পারে না তারা। অনেকে সুইসাইডও করেছে বলে এটা জানা গেছে। সুতরাং এটা, হ্যাঁ, তাই না? সুতরাং এটা ড্রাগ বলতে যে এখন একেবারে দ্রব্য সেটাও নয়, এটা এখন ভার্চুয়ালি চলে গেছে অনেক জায়গায়। এখন ন্যাচারালি এটার ম্যানেজমেন্টও খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং কারণগুলো দেখেন, এখন এটার সামাজিক কারণ হতে পারে, পারিবারিক কলহ হতে পারে, রাষ্ট্রীয় কারণ হতে পারে, পিয়ার প্রেশার তো বিরাট প্রেশার একটা, এবং অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ। তো এইগুলো কারণ যদি আপনি উল্লেখ করেন, অনেক কারণই হয়তো আমরা পাবো, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে প্রায় প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু হচ্ছে। ড্রাগ কিন্তু একটা ফ্যাশনের মতো। আপনি দেখেন, আজ থেকে 20-30 বছর আগে কিন্তু হিরোইন একদম টপ ছিল, এক নম্বরে। তার আগে গাঁজা ছিল, গাঁজা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ওয়াইন তো ছিল, এটা আছে। তারপর হেরোইন আসলো, ফ্যান্সি আসলো, এই করতে করতে এখন ইয়াবা আসছে, হয়তো কোকেন আসবে, আমি জানি না কি হবে। তো এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার সাথে কারণ কি? নিশ্চয় এর একটা বাণিজ্যিক দিকও আছে। আপনি জানেন বাংলাদেশ কিন্তু কোনো ভালো ড্রাগ, যেগুলো আমরা বলি দামি ইয়াবা, কোনোটাই প্রডিউস করে না। গাঁজা কিছু হতো নওগাঁ এলাকায়, কিন্তু এত ড্রাগ কোথা থেকে আছে? এটা ট্রানজিট একটা। এই যে ধরুন গোল্ডেন ট্রায়াঙ্গেলে এসে যেসব ড্রাগ প্রডিউস হচ্ছে, এগুলো ইউরোপে যাচ্ছে, হাজার হাজার গুণ দাম বেশি ওখানে হচ্ছে, যাচ্ছে কোথা দিয়ে? বাংলাদেশ দিয়ে। এই ট্রানজিটের সময় হয়তো আমরা কিছু পাই, তাতেই কিন্তু এই অবস্থা। এর সাথে একটা বিরাট লগ্নি আছে, ব্যবসা আছে, সব কিছু মিলে সত্যিকার অর্থে একটা খুবই জটিল একটা অবস্থা একেবারে। আমরা যখন ড্রাগ কন্ট্রোল বা এর কথা চিন্তা করি, তখন তিনটা জিনিস বলা হয়, যে তার সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন, হার্ম রিডাকশন। এই ক্ষেত্রে একজন চিকিৎসকের ভূমিকা হচ্ছে কি? হার্ম রিডাকশন। কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা কিন্তু বিরাট একটা রাষ্ট্রীয় ব্যাপার। এখানে অনেকগুলা মন্ত্রণালয় বা অনেকগুলা দপ্তর কিন্তু জড়িত। তা আপনি দেখেন সেইখানে হাত দেওয়াটা ভিতরে খুব জরুরি, তাহলে হয়তো গোড়ায় হাত দিলে অনেক কিছুই সহজ হবে। আমরা যেটা করি কি, একজন আসলে আসক্ত হওয়ার পরে হয়তো আমাদের কাছে আসে, আমরা তাকে চেষ্টা করি কীভাবে ফিরিয়ে আনা যায়, কিংবা নেশার কারণে অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো থেকে যে মৃত্যুবরণ করছে, সেখান থেকে কীভাবে ফিরিয়ে আনা যায়, এটি হলো আসলে সমস্যা। এমনিতে
কেউ কেউ বলে থাকেন, হয়তো তারা বা সত্যতা নাও থাকতে পারে, যে সোসাইটি যত বেশি কনজারভেটিভ, সোসাইটির সংকটগুলো তত বেশি। এবং অনেকে মনে করেন যে এই যে ড্রাগ এত বেশি বিস্তৃত হয়েছে যে অনেক জিনিস আমাদের এখানে নিষিদ্ধ। সে ফর এক্সাম্পল অ্যালকোহলের প্রতি এতটা রেস্ট্রিকশন না থাকলে হয়তো, এবং কোনটা বেশি ক্ষতিকর কোনটা কম ক্ষতিকর সেই আলোচনা, সেই বিতর্ক আছে। তো সেই জায়গাটাতে আপনাদের অবজারভেশন কি, মানে আপনারা কি মনে করেন? আপনি বলছেন যে যদি এক ধরনের তখন আকর্ষণটা কমে যায়, বা এই ধরনের বুঝতে পেরেছি, আরো বেশি ক্ষতিকর দ্রব্যের প্রতি তাদের আগ্রহটা বা ইয়েটা কমে যায়। না, যেটা হয় কি, অ্যালকোহলের বিষয়টা একটু ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু এই যে ইয়াবা বলেন বা হেরোইন বা এগুলা কিন্তু কোনো মতেই এটাকে কোনোভাবেই কোনো অনুমতি দিয়ে এটাকে ইয়ে করা যাবে না, লিগালাইজ করা বোধহয় ঠিক হবে না, তার কারণ এটা তো একেবারে পয়জন। না না, আমি এটার কথা বলছি না, আমি বলছি যে ওটা যদি করা যায়, অ্যালকোহল বা এগুলোর ব্যাপারে এত রেস্ট্রিকশন যদি না থাকে, তাহলে এটা কমে আসার এই বিতর্কটা আছে, অনেকে করবার চেষ্টা করে। এই বিতর্কটা আছে, কিন্তু আমাদের সেটা আপনাদের কাছ থেকে বুঝতে চাইছি, আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে আরো কিছু কিছু ভ্যালুজ সিস্টেম আছে, ভ্যালু আছে, যেগুলো হয়তো সহজে আমরা উপেক্ষা করতে পারি না সামাজিক। ওই ভ্যালুজের কারণে এটা যে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওইটা বললাম, সেই জন্য ডিবেটটা থেকেই যাচ্ছে, যে ধর্মীয় একটা ইস্যু আছে, সামাজিক ইস্যু আছে, সব মিলিয়ে কিন্তু একটা কংক্রিট ডিসিশনে হয়তো যেতে পারছে না। তবে আমি এটা জানি, যেহেতু নিষেধাজ্ঞা আছে অ্যালকোহলের উপর, কিন্তু অ্যালকোহলের যে কতবার আছে অলিখিত, সেটা অলিখিত হলো আমরা জেনেছি বা জানি। সুন্দর, এই কথা সত্যি যে বার আছে বা রেস্ট্রিকশন আছে বলে কিন্তু মানে নেপথ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকে নেশা একটু কমছে না, বরং বেড়েই যাচ্ছে ক্রমশ। একটু ছোট্ট করে এখানে অ্যাড করি, এটা ওইভাবে যদি আমরা দেখি, পার্সপেক্টিভটা যদি ওইভাবে দেখি, যে আমরা কি শিক্ষা নিলাম, আমরা কিভাবে গড়ে উঠলাম, আমাদের নার্চারেন্সটা কিরকম হলো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমরা কিন্তু এই যে যখন ডিজিটাল, একটু আগে যে আমরা লাভ করছিলাম, আমরা যখন ডিজিটাল সুযোগ সুবিধা নিতে যাচ্ছি, আমরা কিন্তু অনেক মাত্রিক অসুবিধাগুলি গ্রহণ করছি, নেগেটিভ দিকটা আমরা কিন্তু তাড়াতাড়ি গ্রহণ করছি, এবং সমাজকে পুরোপুরি একটা জিওপারডাইজ কন্ডিশনে নিয়ে যাচ্ছি, যেটা এখন সহিংসতা যেটা হচ্ছে, আমরা যেটা একটু আগে কথা বলছিলাম। সেই জন্য যদি আমরা অ্যালকোহল ওপেন করে দিই, আমরা না আবার সেইভাবে অবাধ অ্যালকোহল খেয়ে আবার গা ভাসিয়ে দিলাম, অ্যালকোহলও তো ক্ষতিকর অবশ্যই। অ্যালকোহল কিন্তু ব্রেন আপনাকে না, আমি 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 যেটা মানে এই যে ব্যালেন্স করা, বা আপনি ইন্টারনেটকে তো আপনি বাদ দিতে পারবেন না, ইউ ক্যান্ট অ্যাভয়েড। আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনি চলতেই পারবেন না। বাচ্চাদের হাতে কেন না, আজকে তাকে ক্লাস করতে হচ্ছে অনলাইনে, না সেজন্য বলছিলাম যাচ্ছে না। এবং আমরা কি ভালোটা নিতে পারবো কি, এবং ওই নো হাউটা না থাকলে তার পক্ষে ক্লাস করা সম্ভব হচ্ছে না। সেজন্য যেটা দরকার আর কি, আমি যেটা বলছি, যে ভারসাম্যটা বজায় রাখা, বা আমরা যদি আগে থেকে নিচের থেকে শুরু করি, তাহলে হয়তো এটা ব্যালেন্স করা যাবে। নিচে থেকে যদি আমরা শিক্ষাটা দিই যে এটা এরকম, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ওই শিক্ষাটা নিতে পারবো। এখানে এসে দাঁড়াতে হবে, থামতে হবে, তাহলে কিন্তু আবার প্রবলেমই থেকে যাবে। সুতরাং বেস থেকে শুরু করতে হবে। যদি আমরা ওপেন করতে চাই, বা যদি আমরা তাদেরকে এই সম্বন্ধে কিছু আলোচনা দিতে চাই, তাহলে অনেক আগে থেকেই দিতে হবে, হঠাৎ করে দেওয়া যায় না। অবভিয়াসলি। আমি একটু আপনার কাছ থেকে যেটি শুরুতে আলোচনাটা করতে চাইছিলাম, বাট প্রসঙ্গক্রমে প্রয়োজনীয় আলোচনা করেছিলাম, এই যে আপনি 2 কোটি লোকের সঙ্গে কথা বললেন যে মানসিক স্বাস্থ্যে, মানসিকভাবে অসুস্থ বাংলাদেশে, এই চিত্রটা তো আমার কাছে খুবই ভয়াবহ মনে হয়। এবং কেন এই চিত্রটা আসলে, মানে কোথায় কোথায় সংকটগুলো, যে সংকটগুলো অ্যাড্রেস করা যাচ্ছে না বলে আসলে মানসিকভাবে, কারণ আমরা বলছি যে আমরা উন্নয়নের রোল মডেল, আমরা নানা দিক থেকে এগিয়ে যাচ্ছি, আমাদের অনেক রকমের অর্জন, গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, তারপরে আমাদের দেশের মানুষ কেন এত মানসিকভাবে অসুস্থ হবে, তার সংকটগুলো আসলে কোথায়, সেটা একটু আপনার। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, যে ধরেন আজকে আমরা বলছি 2 কোটি, মানে অ্যাডাল্টের মধ্যে 17% বা শিশুদের মধ্যে 14%, এটা কিন্তু পিকচারটা গ্লোবাল পিকচার একেবারে, এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই, শুধু আমাদের নয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আরও বেশি। এখন কারণগুলো হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে, হ্যাঁ, আর এই পিকচার কিন্তু একদিনে হয়নি, আমাদের এই জরিপ কিন্তু 2005-এও ছিল। না না, আমি সেটা বলছি, বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে কেন বাড়লো। হ্যাঁ, ওই আবার দেখেন ওই প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করি, সেগুলো কিন্তু চলে আসছে, যে মানসিক রোগ, আবার ওই এখানেও সামাজিক কারণ আছে, এখানে অর্থনৈতিক কারণ আছে, এখানেও হতাশা আছে, এখানেও বেকারত্ব আছে,
এবং যে যে প্রবলেমটা জেনেটিক যে ফ্যাক্টরটা আমরা বলি যে এটা আমরা কোনোভাবেই এড়িয়ে চলতে পারি না। যেন একজন সিজোফ্রেনিয়া রোগী তার বাবা মা থাকলে তার হতে পারে, সম্ভাবনা খুব বেশি। ডিপ্রেশনের ক্ষেত্রেও তাই, অন্যান্য বেশ কিছু মানুষেরও যেগুলো কিন্তু বংশগতির কারণে হয়ে যায়। কিন্তু সব কিছু এটা নয়, বরং এই যে এনভায়রনমেন্ট যেটা দুটো ফ্যাক্টরই বলা হয় ইম্পর্টেন্ট, একটা জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এবং কখন কখন দুটোর মিথস্ক্রিয়াতেও হচ্ছে। তো এনভায়রনমেন্ট কিন্তু আপনি দেখেন আমরা যেভাবে গত গত 2-3 দশকে এত দ্রুত পাল্টালো, এবং এটার সাথে তাল মিলাতে যে অনেকেই মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে গুরুতর না হোক অন্তত এই যে অ্যাডিকশন বলেন, অ্যাংজাইটি বলেন, ছোটোখাটো ডিপ্রেশন বলেন, এই বিষয়গুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে, সভ্যতার সাথে কিন্তু অনেকটা যায়। হ্যাঁ, মানুষ যত দ্রুতগামী হবে, যত ফার্স্ট লাইফ লিড করবে, এ ধরনের অটোমেটিক, যেটা আগে ইতিমধ্যেই কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়ে ছিল, যে কারণে ওদের দেশে কিন্তু মানসিক স্বাস্থ্য বেশ জনপ্রিয়। ওরা চেষ্টা করে প্রিভেন্ট করার, ওরা জানে জিনিসটা, কিন্তু এই সভ্যতার হাওয়া আমাদের দেশে লেগেছে, না, কিন্তু যদি আমাদেরও আপনি বাড়ছে। মানে হ্যাঁ, ওপেন সোসাইটিতে বেশি হ্যাঁ, বলেন বা হ্যাঁ। যারা অনেক বেশি এগিয়ে গেছে ফার্স্ট ওয়ার্ল্ড, তাদের মধ্যে সমস্যা বলে আমরা আমাদের দেশের দুই দিকে তাকাই, এলিটদের মধ্যে সমস্যা আছে, আপার মিডল ক্লাসের সমস্যা আছে, কিন্তু আমরা লোয়ার মিডল ক্লাস, ইভেন একদম যারা অতি অসহায়, দরিদ্র সীমার নিচে বা খানিকটা উপরে, তাদের মধ্যে তো এই সংকট, নানা রকমের সংকট আছে। আপনি মানসিক স্বাস্থ্যের সঙ্গে আপনারা আরো ডিটেইলে ভালো বলতে পারবেন, কিন্তু তাদের মধ্যেও ড্রাগসের সমস্যা আছে, তাদের মধ্যেও ডিপ্রেশন আছে, সেটা হুইচ ইজ ভেরি ন্যাচারাল। তাদের মধ্যেও তাদের পরিবার টিকছে না, সংসার টিকছে না, তাদের মধ্যেও যেগুলো আমাদের সোসাইটি বা ভ্যালু যে কাভার করেন, আমরা বলি যেগুলো ঠিক না, পরকীয়া বলেন, অন্য যা বিষয় বলেন, সেগুলো হামেশা উপরের ক্লাস হয়তো একরকম ভাবে হচ্ছে, নিচের ক্লাসের চিত্রটা আরেক রকম। কিন্তু আমি তো মানে আমার যেটুকু খোঁজ খবর আমি রাখি, তাতে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। আসলে হচ্ছে কি, এই সংকটটা কোথায়? হ্যাঁ, ফ্যাক্টরগুলো এরকম যে ড্রাগ নিজস্ব একটা ক্ষমতা আছে, ব্যক্তির একটা গঠন আছে, গড়ন আছে, সোসাইটি আছে। আপনি একটু আগে বললেন পিয়ার প্রেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ছেলে মেয়ে আছে, শুধু একটা সময় আসে যখন অ্যাডোলেসেন্স, যেটা কৈশোর, এই সময় আপনি দেখবেন অনেক পরিবর্তন হয় কিশোরদের মধ্যে। তার ব্যক্তিত্ব পরিবর্তন হয়, তার ব্যক্তিত্ব ডেভেলপ করে, তার অহং ডেভেলপ করে। তখন দেখা গেলো বাবা মাকে ভালো লাগছে না তার, তখন তার বন্ধুই সব, এবং বন্ধুর প্রভাবটা এত মাত্রায় বেশি থাকে, তখন এই পিয়ার প্রেশারে সে কিন্তু, ও বন্ধু করছে একটা নেশা, শুধু আমাকে করতে হবে, এতে গেলো তার বিষয়। কিন্তু আনফর্চুনেটলি এক একটা ড্রাগ এক এক রকম, সেটা একটা ব্যাপার। যেন আমরা এমনও দেখেছি যে বলা হয় যদি পিওর হিরোইন কেউ খায়, ইভেন একটা ডোজে সে আসক্ত হতে পারে। শুধু এটা ড্রাগের ফ্যাক্টর গেল। এবার এনভায়রনমেন্টের ফ্যাক্টর আমি যদি বলি, যে সে কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছে। দেখেন, আজকে আমি আমার ছোটোবেলার কথাই যদি জিজ্ঞেস করি, আপনার ছোটোবেলার কথা দেখেন, যে আমাদের সোসাইটিটা একটা অন্যরকম ছিল। আমরা কিন্তু বাড়ির পাশের লোকটা গার্জেন ভাবতাম, গ্রামের যে কোনো প্রবীণ ব্যক্তিকে ভাবতাম ইনি আমার গার্জেন, ওখানে সিগারেট খাওয়া যাবে না, খারাপ। এটা তো ওখানে নাই, নিজের গার্জেনকে মানে না, অন্য বাড়ির পাড়ার বা মহল্লার যদি কোনো অভিভাবক বা প্রবীণ ব্যক্তি কিছু শাসন করতে যায়, উল্টো ফল হবে। এই যে মূল্যবোধ বা এই যে একটা সামাজিক প্রেক্ষাপট বা এই জিনিসগুলো অনেকটা উঠে গেছে, সুতরাং সমাজে অনেকখানি দায়ী হয়ে গেছে। এইসব মিলিয়ে কিন্তু টোটাল চিত্রটা এরকম হয়ে গেছে বলে আমার যেটা মনে হয়। আমি একটু প্রথমে একটু অন্যভাবে একটু বলতে চাই, মানে যে আমরা যে 17%-এর কথা বলছি বা 2 কোটির কথা বলছি, এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আরো বেশি। অতএব সেই হিসাবে আমরা হতাশ না, যে 17% দেখে আমরা কিন্তু হতাশ না। বিকজ যদি আপনি পৃথিবীর পুরা গ্লোবাল চিত্র দেখেন, তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে ডিপ্রেশনের রেট, অ্যাংজাইটি রেট অনেক বেশি। যদি ক্লাসের কথা বলি, তাহলে উপর ক্লাসে মেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার কথা বলি বা ড্রাগ এডিকশন বলি, অনেক বেশি। সেই হিসাবে কিন্তু আমরা ভালো আছি, ওই হিসাবে আমরা ভালো আছি। আমি আরো দুই একটা স্ট্যাটিস্টিক্স এই ফাঁকে আপনাকে দিতে চাই। সেটা হলো যে পৃথিবীর যে কোনো মানুষ 4 জনের মধ্যে একজন মানুষ কোনো না কোনো সময় মানসিক রোগে ভুগবে, তাহলে কিন্তু 25% হয়ে যাবে। পৃথিবীতে 5টা শিশুর মধ্যে একটা শিশু কোনো না কোনো মানসিক রোগে ভুগবে, তাহলে সেই ক্ষেত্রে 20% হয়ে গেল। কিন্তু পৃথিবীর টোটাল গ্লোবাল যে হেলথ বোঝা, স্বাস্থ্যের যে বোঝা, সেটার মধ্যে 13% কিন্তু শুধু এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এবং আপনি আশ্চর্য হবেন জেনে যে প্রতি 40 সেকেন্ডে একটা মানুষ সুইসাইড করে।
পৃথিবীতে। এবং প্রতি 40 সেকেন্ডে 8 লাখ মানুষ এক বছরে সুইসাইড করে মারা যায়, যেটা যুদ্ধেও মরে না। হোমিসাইড বা যুদ্ধ সব মিলেও কিন্তু সুইসাইডের সময় না। সুতরাং এই প্রেক্ষাপটগুলো যদি আমরা বিচার করি তাহলে আমাদের দেশে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার খুব বেশি সেটা আমরা মনে করি না। হাওয়ার সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট রুল আছে। আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কেন হয় এটা যদি আমরা আলোচনা করি, এক নম্বরে আমরা বলি এরকম বায়ো সাইকো সোশ্যাল বায়োলজিক্যাল কজ বলি, যেটার মধ্যে জেনেটিক একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেখানে আমরা বলি নিউরোকেমিক্যালসের কথা বলি, নিউরো ট্রান্সমিটারের কথা বলি। এটা একটু ক্লিয়ার করি আমি আপনার এখানে যেহেতু এসেছি, যে সব রোগের মতো মানসিক রোগেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং বৈজ্ঞানিক চিকিৎসা আছে। আমি একটা ডায়াবেটিস দ্বারা উদাহরণ দিই আপনাকে। ডায়াবেটিস ইনসুলিনের জন্য হয়, ইনসুলিন যদি কম থাকে ডায়াবেটিস হয়। এরকম প্রত্যেকটা মানসিক রোগেরই একটা কেমিক্যালস কম বা বেশি হলে হয়। সুতরাং এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। বায়োলজিক্যাল ইস্যুটাই সবচেয়ে বড় ইস্যু। তারপর সাইকোলজিক্যাল ইস্যু হলো যে আমি কেমনে বাচ্চা বড় হলো, কেমনে আমরা বড় হলাম, কি পরিবেশে গেলাম, পিয়ার প্রেশারটা কীরকম ছিল, আমার নার্চারেন্সটা কীরকম ছিল, বাবা মা কীরকম ব্যবহার করলো, প্রতিবেশী আমার সাথে কীরকম থাকলো, স্কুলে গেলাম সেখানে টিচার কীরকম ব্যবহার করলো, এই আপব্রিঙ্গিংটা কিন্তু আরেকটা। আর যদি আমরা সোশ্যাল সমস্যার ক্ষেত্রে যাই তাহলে এখন এই যে মেকানাইজ যুগ, ডিজিটাল যুগ, সেগুলি আছে। পাশাপাশি অশিক্ষা বলেন, কুশিক্ষা বলেন, তারপরে আপনার চাকরি নাই বলেন, বেকারত্ব, হতাশা, প্রেম ভেঙে গেল, বিয়ে ভেঙে গেল, এই সমস্ত কিন্তু আরেকটা ক্লাস। সুতরাং এই সমস্ত জিনিসে যেটা স্যার বললেন যে আমরা যত মেকানাইজড হচ্ছি, যত ডিজিটালাইজড হচ্ছি, লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। জীবন কিন্তু তত বেশি জটিল হচ্ছে। জীবন যখন জটিল হচ্ছে মানসিক চাপটা কিন্তু বেশি হচ্ছে, তখন আমরা মানসিক চাপ নিতে পারছি না, ভেঙে পড়ছি, রোগ হচ্ছে। এই জন্য কিছু রেটটা ইনক্রিজ করেছে। এটা হলো আমার একটা এক্সপ্লেনেশন। সো সামগ্রিকভাবে আমি আপনার কাছে বরং একটু শুনতে চাই যে আমাদের দেশের এই যে মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যে বা উন্নয়নের জন্যে স্ট্রাকচার কি আছে, মানে ফ্যাসিলিটিস বা চিকিৎসক, বিশেষজ্ঞ, হসপিটালস, কি কি সুবিধা সুবিধা আছে মানুষের জন্য আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি আমাদের বিরাট একটা সমস্যা বলতে পারেন যে, এবং যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কেউ কোনো পরিবারের কেউ মনে করেন যে তার পরিবারের কেউ একজন অসুস্থ, তাকে নিয়ে কার কাছে যাবে প্রথম, কোথায় যাবে? কিভাবে যাবে? দেখেন, আপনি জানেন যে বাংলাদেশে, বা যদি আমরা আরও আগের কথা বলি, স্বাধীনতার আগের কথাই বলি, একটি মাত্র মেন্টাল হসপিটাল ছিল, এটা জানেন সবাই। আপনি এখনও দেখেন নোয়াখালীর কোনো চর অঞ্চল থেকে একটা লোক গত 30 বছর ধরে সে মেন্টাল হসপিটালে যায়, সে জানেই না যে ঢাকাতে বা মেডিকেল কলেজগুলোতে মেন্টাল ইলনেস চিকিৎসা হয়, মানসিকও চিকিৎসা হয়। এদের অ্যাওয়ারনেসটা কত ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন আমাদের যেগুলো আছে সুবিধা, এখন সরকারিভাবে কিন্তু প্রতিটি মেডিকেল কলেজেই মানসিক স্বাস্থ্য ইউনিট আছে, এবং কম হলেও একজন অন্তত সাইকিয়াট্রিস্ট আমরা দিতে পেরেছি। যেটা আপনাকে বললাম যে আমাদের 260 জনের বেশি নয়, ন্যাচারালি ঢাকাতে বা বড় শহরগুলো বেশি থাকে। আচ্ছা, এর সাথে সাথে প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানেও কিন্তু কিছু সাইকিয়াট্রিস্ট কাজ করছে। গলদটা কোথায় জানেন? গোড়ায় গলদ হচ্ছে এই যে আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাতেই গলদ ছিল, যেটা এখন আমরা বুঝতে পারছি, সরকারও উপলব্ধি করতে পারছি, যে আমরা যখন মেডিকেলে একটা ছেলে ভর্তি হয়, সে মেডিসিন পড়ে, সার্জারি পড়ে, গাইনি পড়ে, অনেক কিছু পড়ে, কিন্তু রোগের হিসাব যদি আপনি দেখেন, সাইকিয়াট্রিক রোগ কিন্তু কম নয়। একটা বড় অংশ যারা মানসিক রোগে ভুগছে, এবং এই রোগে ভোগার কারণে সে বিরাট ক্ষতি করেছে সমাজের। যে বলল বিকেট আছে যে এই যে বোঝা ডালি বলে, এই বোঝা আগামী 2030 সালের মধ্যে 1 নম্বর হবে ডিপ্রেশনের কারণে। আচ্ছা, সুতরাং এই যারা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে তারা যদি মানসিক স্বাস্থ্য সম্পর্কে মোটামুটি না জানে, তাহলে আমি তাকে দিয়ে কী করাবো? এই নিয়ে আজকে আমাদের এই আলোচনা সকালে হয়েছে, আমরা ইতিমধ্যে জানিয়েছি সরকারকে। সুতরাং এইটা হচ্ছে কি, যে এই যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে একজন করে আমরা সাইকিয়াট্রিস্ট দিতে পেরেছি, কিন্তু যদি আমাদের কারিকুলামে থাকতো যে হ্যাঁ তোমাকে এত ঘন্টা মানসিক রোগের পড়তে হবে, তাহলে কিন্তু যে মেডিকেল অফিসার আছে সিম্পল সেই কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারতো, যেন অন্যান্য রোগের ক্ষেত্রে হচ্ছে। এবং এটি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আজকে আমরা সেই বিষয়ে অনেক হচ্ছে আলাপ, আমরা ওপরে পলিসি মেকারদের সাথে আলাপ করেছি, হয়তো আমরা এটা পেয়ে যাবো অচিরেই, যে টোটাল কারিকুলামই একেবারে গোড়াই চেঞ্জ করতে হবে। সরকার বাড়াচ্ছে মেডিকেল কলেজ, কিন্তু রাতারাতি আমরা সাইকিয়াট্রি বাড়াতে পারবো না, রাতারাতি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বাড়ানো যাবে না। আমাদের দুটো কাজ যেটা আমরা দ্রুত করতে পারবো সেটা হচ্ছে কি, একটা আমাদের যারা 48,000 মতো মেডিকেল অফিসার আছে যারা গ্র্যাজুয়েট ডক্টর, স্পেশালিস্ট নয়,
তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারবো, এবং ইতিমধ্যে প্রায় 10-12 হাজার ট্রেনিং হয়েছে, এটা WHO সাহায্যে হচ্ছে, আরও কিছু সংস্থার সাহায্যে হচ্ছে, তারা কিন্তু সার্ভিস দিতে পারছে, কিন্তু এটা খুবই কম। এবং আর একটা যেটা উপায় হচ্ছে যে যেটা বললাম, যে আমরা যদি আন্ডার গ্রাজুয়েট কোর্স কারিকুলামে ডাক্তার তৈরির সময় তাদেরকে এই উপাদানগুলো দিতে পারতাম, তাহলে তো অনেক সমাধান হতো। সুতরাং সরকারিভাবে চেষ্টা হচ্ছে, প্রত্যেকটা মেডিকেল কলেজেই ডিপার্টমেন্ট আছে, কিন্তু যে বললাম একেবারে অপ্রতুল, 1-2 জন সাইকিয়াট্রিস্ট আছে, ডিপার্টমেন্ট হয়তো পূর্ণাঙ্গ নাই, ভর্তি হয়তো করতে পারছে না। মোটামুটি একটা আউটডোর সার্ভিস চালু হচ্ছে আর কি এভাবে। প্রফেসর আজিজ ইসলাম, সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নয়ন করবার জন্য কি কি পরামর্শ আছে, মানে সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে? ধন্যবাদ আপনাকে। আসলে এটাই সবচেয়ে বড় ইস্যু, আজকে এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা প্রয়োজন। আপনি যেটা বলেছেন যে যদি আমরা মানসিক স্বাস্থ্য সেবাকে উন্নত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে সেই কাজটা শুধু আমি সাইকিয়াট্রিস্ট বা আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে করলেই হবে না, আমাদের মতে বা প্রত্যেকটা মানুষকে অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে যে মানসিক রোগ এই একটা জিনিস, মানসিক রোগ একটা বৈজ্ঞানিক রোগ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এইটা সবার কাছে পৌঁছাতে হবে। প্রত্যেক মানুষের কাছে যদি এটা পৌঁছানো যায়, তাহলে কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে গেল, অ্যাওয়ারনেস বেড়ে গেল। এবং এইটার জন্য আমরা শুধু কাজ করলে হবে না, সরকারকে করতে হবে। এটার জন্য দেখেন শিক্ষা মন্ত্রণালয় করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ওই যে 5, 6, 7 থেকে কিন্তু একটু পড়া দিতে পারে, সাউন্ড হেলথ সাউন্ড মাইন্ড, সুস্থ মন সুস্থ মানুষ, এটার কিন্তু একটু নিচে থেকে একটু পড়িয়ে দিতে পারে। তো কলেজ লেভেল একটু কিন্তু পড়াতে পারে, কলেজ লেভেল কিন্তু ড্রাগ সম্বন্ধে আমরা একটু পড়াতে পারি, তাহলে কিন্তু একটা লাভ হলো, এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করলো। আমার যদি মাদ্রাসার সেই হুজুরকে বা যিনি ধর্মীয় শিক্ষক আছেন, মসজিদের নামাজ পড়ান তাকে, বা গ্রামের মাতাব্বর সাহেবকে বা জনপ্রতিনিধিদেরকে অ্যাওয়্যার করতে পারি, তাহলে কিন্তু সবার দূরগড়ায় পৌঁছে যাবে জিনিসটা। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা শুধু আমি পারবো না, এটার জন্য সরকার তো লাগবেই, তার সাথে সাথে এনজিওরা যারা কাজ করে তাদেরকে কিন্তু এটা লেভেলে কাজ করতে হবে। এবং এই সাথে সাথে আমাদেরকে কুসংস্কারগুলি ভাঙতে হবে, এবং আমরা সবাইকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলেই শুধু কুসংস্কার ভাঙবে, নাহলে কিন্তু কুসংস্কার ভাঙবে না। এবং কুসংস্কার যতদিন না ভাঙবে, ততদিন কিন্তু মরিচ পোড়া, নাকের মধ্যে মরিচ দিয়ে, চোখে মরিচ ঢোলে বা চুল কেটে দিয়ে মাথায় পানি ঢেলে কিন্তু চিকিৎসা করতে থাকবে। এবং এটাতে দেখেন একটা লোক মানসিক রোগে ভুগছে, তার মানসিক চাপ, মানসিক কষ্ট, তার মধ্যে তাকে এই সমস্ত করে কিন্তু তাকে ভেঙে দেওয়া হচ্ছে টোটালি, সে কিন্তু টোটালি কলাপস করে যাচ্ছে, এবং তার জীবন এবং জীবিকা সব হ্যাম্পার হচ্ছে, মানবিক দিকটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে, একজন নিগৃহীত হচ্ছে আরো বেশি করে চিকিৎসার বদলে। সুতরাং এই কুসংস্কার ভাঙতে হলেও শুধু আমরা সাইকিয়াট্রিস্টরা পারবো না। আজকে আপনার কাছে এখানে এসেছি যে এই কথাগুলি যে যারা শুনবেন তারা যেন এই ব্যাপারে সচেতন হন। এটা শুধু আপনি জনস্বাস্থ্য যারা আছে তারা, তারপর স্থানীয় সরকার, শ্রম মন্ত্রণালয়, শিক্ষা, স্বাস্থ্য, সব মন্ত্রণালয় মিলে কিন্তু এগুলি কাজগুলি করতে হবে, এনজিওরা করতে পারে। আরেকটা জিনিস স্যার যে ইস্যুটা তৈরি করেছেন, এই স্বাস্থ্য সেবাটা দিতে হলে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা, সেখানে উন্নত করতে হবে। সেটা হলো ইউনিয়ন লেভেলে, কমিউনিটি হসপিটাল, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে কিন্তু বলা হয়েছে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সেই প্রাইমারি হেলথ কেয়ারে যারা কাজ করেন, কমিউনিটি সার্ভিসে যারা কাজ করেন, তারা তো ওরিয়েন্টেড না। স্যার যেটা বললেন, আপনি শুনে আশ্চর্য হবেন যে সাইকিয়াট্রিতে যে কারিকুলামটা আছে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সেখানে একজন টিচার সাইকিয়াট্রি ভাইভা বোর্ডে বসেন না, সেখানে একটা কোশ্চেন না, সাইকিয়াট্রি একটা লাইন না পড়ে উত্তরানো সম্ভব। এরকম অবস্থাতে তো ইউ ক্যানট এক্সপেক্ট যে এই সেই ডাক্তার প্রডিউস করে আপনি চিকিৎসা দিয়ে দিবেন। বাট আমরা কিন্তু আপনাকে বলেছি যে 2 কোটি মানুষ, 1/6 অফ দ্য পপুলেশন সাইকিয়াট্রিক রোগে ভুগছে। তাহলে যদি কারিকুলামটা চেঞ্জ না করা যায়, তাহলে কিন্তু লাভ হচ্ছে না। আমাদেরকে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে সাইকিয়াট্রি ওয়ার্ড খুলতে হবে, তা নাহলে কিন্তু মানুষ চিকিৎসাটা নিতে পারবে না। মানুষ তো শুধু অ্যাওয়্যার হলো, কিন্তু লোক পেলো না, ওয়ার্ড পেলো না, তাহলে চিকিৎসা নিবে কোত্থেকে? এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে করতে হবে। এবং যেগুলি বিভাগীয় শহর আছে, এগুলিতে কিন্তু মেন্টাল হসপিটাল স্থাপন করতে হবে। বিকজ এই জনগোষ্ঠীর যদি চিকিৎসা দিতেই হয়, তাহলে কিন্তু এগুলি করতে হবে। কারণ আমরা মাত্র এখন 94% মানুষ চিকিৎসা সুবিধা নিতে পারে না, সাইকিয়াট্রি 94% নিতে পারছে না, মাত্র 6 ভাগ বা 8 ভাগ নিতে পারে চিকিৎসা।
তাহলে এই বাকি যদি সবাই আসে চিকিৎসা নিতে, আমরা কোত্থেকে দিব? তাহলে হসপিটাল এস্টাবলিশ করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? বিশেষজ্ঞ তৈরি করতে হবে, ইনস্টিটিউট বানাতে হবে। অর্থাৎ প্রত্যেক লেভেলে কিন্তু আমাদের কাজ করার প্রয়োজন আছে। আজকে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এখন অনেক কাজ করছে, সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে কিন্তু এগুলি এনশিওর করতে হবে। গভর্নমেন্ট ইজ কমিটেড, বাট এটা নিয়ে এগিয়ে নেওয়ার জন্য মনে হয় আরও সক্রিয়, সবার থেকে সক্রিয় অংশগ্রহণ এবং সবারই কাজ করার প্রয়োজন বোধ প্রফেসর চৌধুরী, আমরা করে শেষের দিকে। হ্যাঁ, আমি একটু শেষে ওনার একটু সাপ্লিমেন্ট করে দেখেন যে আজকে আমরা 2 কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত। কতটা দুর্ভাগ্যজনক যে 90% বা 94% যারা চিকিৎসার আওতায় নাই। এই কারণটা কি? এই যে একই কারণ, স্টিগমা আছে, কুসংস্কার আছে, সচেতনতা আনায় অভাব আছে, এবং সর্বোপরি আমরা অ্যাভেলেবল করতে পারছি না চিকিৎসা। এবং দেখেন, এই যারা 10% চিকিৎসা নিচ্ছে তার মধ্যে হয়তো 30-35 ভাগ তারা কিন্তু ডাক্তারের কাছে যায়, ভালো কথা, কিন্তু তারা ইয়েতে যায়, মানে মোটামুটি একটা ইয়ের কাছে যায়, কিন্তু তারাও সেই ডাক্তারগুলো তো আমাদের ওইভাবে প্রস্তুত না। সেটাই আমি বলছিলাম যে এই যারা এমবিবিএস ডাক্তার আছে তাদেরকেও কিন্তু এই ট্রেনিংয়ের আওতায় আমাদের আনতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি মনে করি এটিও অনেকখানি ডেভেলপমেন্ট আমাদের হয়েছে যে অন্তত ডাক্তারের কাছে যাচ্ছে, সবাই ওঝা কবিরাজের কাছে যায় না, কিছু আছে যারা সরাসরি মানসিক স্বাস্থ্য কর্মীদের কাছে আসছে। তো এই যে পিকচার, এটাকে ভাঙতে গেলে আমাদেরকে কিন্তু ওই দুটো কাজ খুব গুরুত্বের সাথেই করতে হবে। এছাড়া আসলে এটা উত্তরণ সত্যিকার অর্থে খুব কঠিন হয়ে যাবে কাজটা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াজিল আলম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, গতকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস গেছে এবং সেই উপলক্ষকে কেন্দ্র করি দুজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আমার সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছিলেন এবং এবারকার প্রতিপাদ্য বিষয় সবার জন্য মানসিক স্বাস্থ্য এবং অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ। স্বাস্থ্যের বিনিয়োগটা খুবই জরুরি জনস্বাস্থ্যের ক্ষেত্রে। আমরা তো কোভিড-19 সেটি প্রমাণ করে দিয়েছে এবং ওনারাই বলছিলেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিবেচনা অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী স্বাস্থ্য মানে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য। কাজেই সব ধরনের স্বাস্থ্যের সুরক্ষা না দিতে পারলে, আসলে কোনো একটিকে অগ্রাধিকার দিলে অন্যটিকে গুরুত্বহীন মনে করলে আসলে সংকটটা থেকেই যাবে। এবং ওনারাই তথ্যপাত্র দিয়ে বলছিলেন যে বাংলাদেশে 2 কোটি মানুষ, অন্তত 2 কোটি মানুষ মানসিক স্বাস্থ্যে, মানসিক অসুস্থতায় ভুগছে এবং তার মধ্যে আবার ওনারা বলছেন বিনিয়োগটা কেন দরকার। ওনারাই বলছেন এই 2 কোটির মধ্যে শতকরা 90 থেকে 94 ভাগ চিকিৎসার আওতায় নেই, মাত্র 6 থেকে 10 ভাগ মানুষ চিকিৎসার আওতায়। কাজে সংকটটা অনেক ভয়াবহ। সেই সংকট মোকাবেলা করবার জন্য আসলে আমাদের অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা সেই সব বিষয়গুলোতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।